আমার পিছনে যে ভাঙা উঁচু নিচু একটা দেয়াল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বুদ্ধিজীবী শহীদ স্মৃতিসৌধ। এটার পিছনে বাংলাদেশের একটা বেদনাদায়ক, অনেক সুখের একটা ইতিহাস আছে। যেমন 1971 সালে যখন বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, যুদ্ধের প্রায় শেষের দিকে যখন পাকিস্তানি সেনাবাহিনীরা ধরে নিয়েছিল যে বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র হতে যাচ্ছে, তখন তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য, মানে বাংলাদেশ যেন আলাদা রাষ্ট্র হওয়ার পরেও মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে, সেই জন্য তারা কি করলো, বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো। কিভাবে হত্যা করলো? তখন এই বুদ্ধিজীবীদের ভিতরে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, কবি, প্রকৌশলী এবং শিক্ষক, সাংবাদিক, ডাক্তার সহ সকল বুদ্ধিজীবীদের যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বাংলাদেশের, তাদেরকে ধরে ধরে এনে ঢাকা শহরের মিরপুর এবং এই রায়ের বাজারের বদ্ধভূমিতে এনে তারা হত্যা করে। এবং এই হত্যার পিছনে শুধুমাত্র পাকিস্তানি সেনাবাহিনী ছিল না, তাদের ভিতরে সহযোগী ছিল বাংলাদেশের কিছু রাজাকার, এবং অনেকে হয়তো আল বদরের নাম শুনেছেন। এই আল বদর, পাশাপাশি আল শামস রাজাকার, তারা ছিল এই স্মৃতিসৌধ, মানে আমাদের এই যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায়। এবং পরবর্তীতে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং এটা উদ্বোধন শেষ হয় 1999 সালে। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের দেশের ইতিহাস নিয়ে একটা সুন্দর একটি, মানে বেদনাদায়ক একটা ঘটনা। এটা নিয়ে আমি যদি আরো একটু বিস্তারিত বলি, এখানে দেখতে পাবেন যে আপনারা এই দেয়ালের লাল ইটের ছোঁয়া আছে, তার মানে হচ্ছে রক্ত দেওয়া, মানে আমাদের যারা বুদ্ধিজীবী তারা রক্ত দিয়েছে। এবং এখানে পানির ব্যবহার করা হয়েছে, এই স্মৃতিসৌধের সামনে কিছুটা অংশে পানির ব্যবহার করা হয়েছে। তার অর্থ হলো মানে গভীর সুখের অশ্রু, মানে চোখের জল। আমরা তাদেরকে হারিয়ে অনেক সুখ পেয়েছি, মানে অনেক কষ্ট পেয়েছি, আমাদের অনেক সুখ ছিল মনে, সেই জন্য এই পানির ব্যবহার করা হয়েছে। এবং এই উঁচু নিচু হওয়ার কারণটা হলো, কারণ আমাদের বুদ্ধিজীবীদের ভিতরে সকলেই এক শ্রেণীর ছিল না, বিভিন্ন শ্রেণীর বুদ্ধিজীবী ছিল। যেমন শিক্ষক, প্রকৌশলী, লেখক, কবি, সাংবাদিক, তারপরে ডাক্তার, এক একজন মানুষ, এক একজন বুদ্ধিজীবী, মানে এক এক ধারার ছিল। সেই জন্য এটা উঁচু নিচু এই আকৃতি দেওয়া হয়েছে, এটা ডিজাইন করা হয়েছে। আর এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শুধুমাত্র এই রায়ের বাজারেই না, এবং আরো একটি আছে, সেটি হচ্ছে আপনার ঢাকার মিরপুরে। এই দুটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে এবং এই দুটি স্মৃতিসৌধকে কেন্দ্র করে মূলত 14ই ডিসেম্বর আমাদের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পালন করা হয়। এবং এই দুটি জায়গায় ভিন্ন ভিন্ন স্মৃতিসৌধ হলেও উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে আমাদের সেই বুদ্ধিজীবীদেরকে স্মরণীয় করে রাখার জন্য। এবং দুই জায়গায় করার আরও একটি কারণ হলো, কারণ এই দুই জায়গায় মিরপুরে এবং এই রায়ের বাজারের এই বৌদ্ধ ভূমিতে এই বুদ্ধিজীবীদেরকে এনে রাতের অন্ধকারে হত্যা করেছিল। এই হচ্ছে মূল ইতিহাস। এবং আমি যদি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই, আর একটু দেখতে পারবেন এটার মানে সৌন্দর্য। বর্তমানে এটা খুব সুন্দর পরিচর্যার মাধ্যমে রাখা হয়েছে। আমি এখন আছি বুদ্ধিজীবী শহীদ স্মৃতিসৌধের সামনের অংশতে। এখানে দেখতে পাচ্ছেন যে দেয়ালটা অসম্পূর্ণ, মানে এখানে সম্পূর্ণ নির্মাণ করা হয় নাই। ওই পাশে কিছুটা উঁচা, তারপর মানে ভাঙাচোরা, মানে উঁচু নিচু এবং অনেকটা নিচু, এই দিক দিয়ে একবারে নিচু। তার মানে হচ্ছে এটার দ্বারা বোঝানো হয়েছে যে মানে ভাঙা মানে মেরুদণ্ড, একেবারে অসম্পূর্ণ একটা মেধা শক্তি বাংলাদেশ। মানে যখন এই আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে ফেলে, তখন আমাদের দেশটা ছিল মানে ভাঙা মেরুদণ্ডের মতো। অর্থাৎ আমরা সকলে জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তো আমাদের তখন অবস্থা ছিল আমাদের মেরুদণ্ড ভাঙা, মানে অর্ধেক আমরা শক্তি হারিয়ে ফেলেছি। এবং একটা দেশ গড়ে ওঠার পিছনে কিন্তু একটা মানে সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে শিক্ষা এবং মানে চিন্তা শক্তি। আর পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই চিন্তা শক্তি এবং মেধা শক্তিকে ধ্বংস করার জন্যই আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। এবং এই যে দেখতে পাচ্ছেন দেয়ালটা অসম্পূর্ণ, এটাই হচ্ছে আমাদের দেশের মানে বুদ্ধিজীবীদেরকে হারিয়ে আমরা অসম্পূর্ণ ছিলাম, স্বাধীনতার পরে আমরা অসম্পূর্ণ ছিলাম। তো যাই হোক, বহু বছর পরে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আমাদের এই বাংলাদেশ এখন একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ, খুব সুন্দর একটি দেশ। এই দেশ নিয়ে এখনো পর্যন্ত অনেক নানান সমস্যা আছে, তো সেগুলো কোনো বিষয় না, কিন্তু তারপরও সারা পৃথিবীর ভিতরে এটি একটা স্বাধীন দেশ, একটি সুন্দর দেশ। সেই ভাঙা মেরুদণ্ড থেকে বুদ্ধিজীবীদেরকে হারানোর পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক এগিয়েছি। আর একটা কথা বলবো, সেটা হলো যে মুসলমান হলে যে মানুষ মুমিন হয় না, তার আরো একটি প্রমাণ দেখেন। পাকিস্তান একটা মুসলমান কান্ট্রি,
সেখানে সেনাবাহিনীরাও প্রায় মুসলমানই ছিল, কিন্তু একজন মুসলমান হয়েও অন্য একটা দেশের মুসলিম জাতি বা অন্যান্য সকল জাতিদেরকে ধ্বংস করা, মেধাশক্তিকে মুছে ফেলা, এটা কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না। তারা নামে মুসলমান ছিল ঠিকই, কিন্তু তাদের ভিতরে ছিল বেঈমানি, শয়তানি বুদ্ধি। তা না হলে যুদ্ধ হয়েছে, ওকে ফাইন, ওটা মেনে নেওয়া যায়, কিন্তু যুদ্ধের শেষের দিকে এসে তারা একটি দেশকে ধ্বংস করে ফেলার জন্য যে তারা চিন্তা করেছিল, এটা কোনো মুমিন বা মুসলমানের কাজ হতে পারে না। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যারা নামে মুসলমান ছিল তখনকার সময়, যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, এবং বাংলাদেশে যারা যে সমস্ত মানুষ সহযোগী ছিল, আল বদর দলের যে সমস্ত মানুষ এবং রাজাকার, তারাও ওইটার পিছনে জড়িত ছিল, তাদের ভিতরে মুমিন যে একটা শব্দ, মুসলমান, মুমিন মুসলমান, এটা তাদের ভিতরে ছিল না। তাই তারা এই ধ্বংসযজ্ঞ করেছে। তো যাই হোক, আমরা শহীদদেরকে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, জান্নাত নসিব করে, এবং আমাদের এই দেশের সকলের জন্য দোয়া করি। সকলের জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। যাই হোক, এই হলো ভিডিও, এই পর্যন্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার এই ফেস এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।